আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, জেন জি খেপে গিয়ে রাস্তায় নামলে সরকার অবশ্যই বেশ কিছুটা পিছিয়ে যায় এবং পিছিয়ে যেতে বাধ্য হয়, এবং সেই ছবিটাই এই মুহূর্তে ভারতবর্ষ জুড়ে কিন্তু একদম উপস্থিত হয়েছে। এবং ককরোচ জনতা পার্টি তারা যেভাবে আন্দোলনটাকে অনশনের মধ্যে নিয়ে গেছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি করেছে। এবং মোদী সরকার যে ভয় রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কারণ আমরা একদম দেখতে পেয়েছি যে সোনাম ওয়াংচুক তিনি যখন থেকেই একদম সরাসরি ককরোচ জনতা পার্টির নেতাদেরকে সঙ্গে নিয়ে তিনি রাজঘাটে গেলেন, যেখানে একদম ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রয়েছে, এবং সেখানে তিনি প্রণাম করে তার পরবর্তীতে এসে ককরোচ জনতা পার্টির মঞ্চে তিনি অনশনে বসলেন। কিন্তু তার পরবর্তীতে যে ছবিগুলো উঠে এলো, সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে মোদী সরকার ভয় পেয়েছে। কেন বলছি আমরা এরকম কথা? তার কারণ উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব এই তিনটে রাজ্য থেকে বিশাল সংখ্যায় কৃষক আন্দোলনের যারা কর্মী, কৃষক আন্দোলনের যে সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ যারা একদম কৃষক, তারা আসার কথা ছিল। এবং গতকাল রবিবার তারা এসে সেই যন্তর মন্তরে যুক্ত হবেন তেমন প্রেক্ষাপট তৈরি হয়েছিল, কিন্তু সেই কথা শেষ পর্যন্ত তারা রক্ষা করতে পারলেন না। তার কারণ মোদী সরকারের পুলিশ সেই সমস্ত নেতাদেরকে, সেই সমস্ত যারা আন্দোলনে সামিল হতে আসছিলেন কৃষকদেরকে বাড়িতে গিয়ে হাউস অ্যারেস্ট করলেন। আপনারা বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে সরকার ঠিক কতটা চাপে পড়লে একদম কোথায় উত্তরপ্রদেশ, কোথায় দিল্লি, কোথায় হরিয়ানা, কোথায় দিল্লি, কোথায় পাঞ্জাব আর কোথায় দিল্লি। পাঞ্জাব থেকেই বেরোতে দিলেন না তাদেরকে। তাদের এমন নয় যে যন্তর মন্তরের সামনে এসে তাদেরকে আটকে ফেললেন, তাদের বাড়ি থেকে বেরোতে দিল না সরকার। অর্থাৎ সরকার কোথাও গিয়ে এই জেন জিরা যে বিভিন্ন সামাজিক মানুষজনকে একত্রিত করতে চাইছে, এক ছাতার তলায় ডাকতে চাইছে, সেই জায়গাটাকে ভয় পাচ্ছে। এবং এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এই মুহূর্তে যে ককরোচ জনতা পার্টি তাদের নাম এক মাসের মধ্যে সারা ভারত জুড়ে প্রত্যেকটা বাড়ি বাড়িতে কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং সেটা জেন জি মুভমেন্ট দিয়ে শুরু হয়েছিল বটে, কিন্তু এখন শুধু আর জেন জি মুভমেন্ট নেই। তো এই আন্দোলন কিন্তু আমরা আমাদের যে প্রতিবেশী দেশগুলো সেই ক্ষেত্রে দেখেছি, এবং সেই ক্ষেত্রে ভয়াবহতা, সেই আন্দোলনের যে একদম সমাপতন, সেটাও ভয়াবহ তৈরি হয়েছিল। আমরা অবশ্যই ভারতবাসী হিসাবে অবশ্যই চাই না সেরকম ভয়াবহতা, কিন্তু জেন জি খেপে উঠছে। জেন জি অর্থাৎ 16-17 বছর বয়স থেকে 28-29 বছর বয়সের ছেলে মেয়েরা তারা জড়ো হচ্ছে, এবং তারা এই সামগ্রিক যে আন্দোলনটা সেখানে কিন্তু গিয়ে দিনের পর দিন পড়ে থাকছে। 9 নম্বর দিন অলরেডি হয়ে গিয়েছে আন্দোলনটার বয়স, এবং সেই আন্দোলন কিন্তু এই মুহূর্তে অনশনে পদার্পণ করেছে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে গুরনাম সিং চারুনি, তিনি কৃষক নেতা, কয়েকদিন আগে এসেছিলেন, ককরোচ জনতা পার্টির সঙ্গে দেখা করেছিলেন, একদম সলিডারিটি জানিয়ে গিয়েছিলেন, এবং সেখান থেকে তিনি জানিয়েছিলেন গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা, সেটা আমাদের ভাবায় এই মুহূর্তে। তার কারণ একদম তিনি বলেছিলেন যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইছে এই স্টুডেন্টরা, তাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার, তার ইস্তফার জন্য কিন্তু আমরা এবার আন্দোলনে নামবো। অর্থাৎ কোথাও গিয়ে একটা কিন্তু হুঁশিয়ারি, কোথাও গিয়ে একটা কিন্তু আন্দোলনের ডাক, বৃহৎ আন্দোলনের ডাক, সেই জায়গাটা কিন্তু একদম এই গুরনাম সিং চারুনি তিনি দিয়ে গিয়েছিলেন, এবং তাদেরকেই এই মুহূর্তে আটকে দিয়েছে তেমন কিন্তু দাবি করছেন অভিজিৎ দীপকে। এবং অভিজিৎ দীপকের কথা অনুযায়ী এই মুহূর্তে সরকার বিভিন্ন ভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করছে। সেটা কখনো একদম ইলেকট্রিক লাইন সেটা বন্ধ করে দিয়ে, সেটা কখনো তাদের যে বায়ো টয়লেট সেগুলো তারা ইউজ করছে সেগুলোকে সরিয়ে নিয়ে গিয়ে, কখনো সেখানে মানুষজনকে অ্যালাউ করা হচ্ছে না সেইভাবে। এবং এমন যে জায়গাটা তৈরি হলো, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব থেকে যে সমস্ত কৃষকরা আসবেন বলেছিলেন তাদের আটকে দেওয়া হলো। অন্যদিকে সোনাম ওয়াংচুক, যিনি একজন অ্যাক্টিভিস্ট, যিনি একজন সায়েন্টিস্ট, যিনি অন্যতম একজন এই মুহূর্তে ককরোচ জনতা পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলা যায়, সেই সোনাম ওয়াংচুক যেদিন অনশনে বসলেন, তাকে মেলায়েন করবার জন্য ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতারা একটা ভিডিও বারংবার শেয়ার করলেন। কি শেয়ার করলেন? অনশন বলতে ভুখ হরতাল, অনশন বলতে হাঙ্গার স্ট্রাইক, সেখানে কেউ কিছু খাবেন না।
তেমন একটা প্রেক্ষাপট। তো সেই ক্ষেত্রে একদম সোনাম ওয়াংচুকের একটা ভাইরাল ভিডিও শেয়ার করেছেন তারা, যেখানে সোনাম ওয়াংচুক একটা স্টিলের বোতল থেকে কিছু একটা পান করছেন এবং সেখানেই তারা কটাক্ষ করে বলছেন এই হাঙ্গার স্ট্রাইক তার দাম কি রইল। যেখানে হাঙ্গার স্ট্রাইকে বসে একজন মানুষ কিছু একটা পান করেন, তাহলে সেই হাঙ্গার স্ট্রাইকের দাম কি রইল। সঙ্গে সঙ্গে পাল্টা দিয়েছে ককরোচ জনতা পার্টি। তো তারা সেখানে বলেছে তারা খাবার খাবে না, সোনাম ওয়াংচুক সেই কথাটা বলেছেন, কিন্তু জল খাবে না কিংবা লেবুর জল খাবে না, এটা কোনো হাঙ্গার স্ট্রাইকের ক্ষেত্রেই দেখা যায় না। আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে যে আইটি সেল পর্যন্ত এই সামগ্রিক বিষয়টার ওপর কিন্তু নজর রাখছে এবং এই যে ভাইরাল ভিডিওটা যেটা আপনারা দেখছেন, যেখানে কিছু একটা খাচ্ছে, একটা বোতল থেকে, স্টিলের একটা বোতল থেকে সোনাম ওয়াংচুক কিছু খাচ্ছেন স্টেজে বসে, সেটাকে ভাইরাল করা এবং তাদের সম্পূর্ণ প্রসিডিওরটাকে মানুষের সামনে এক্সপোজ করার একটা চেষ্টা কিন্তু অন্তত চলছে এবং সেটা একটা আইটি সেল দ্বারা তাদের পক্ষ থেকে করা হচ্ছে। সুতরাং কোথাও গিয়ে কিন্তু ইগনোরিং মোডে যে ছিল সরকার, একদম ইগনোর করছিল ককরোচ জনতা পার্টিকে, সেটা কিন্তু আর হচ্ছে না। এবং আপনারা দেখেছেন একদম সাম্প্রতিক ইতিহাসে ৩-৪ বছরের মধ্যে প্রথমে শ্রীলঙ্কা, তারপর নেপাল, তারপর বাংলাদেশ, প্রত্যেক জায়গায় সরকারের যে পতন হয়েছে সেটা কিন্তু জেন জি মুভমেন্টের দ্বারা। আমরা বলছি না যে ভারতবর্ষের যুব সমাজ এতটা বিশৃঙ্খল হবে, তারা অবশ্যই একদম সংঘবদ্ধভাবে তাদের প্রতিবাদ দেখাচ্ছে, তারা সাংবিধানিক অধিকারে একদম তাদের প্রতিবাদ দেখাচ্ছে, কিন্তু যে গুরুত্বপূর্ণ জায়গাটা উঠে আসছে এই কাজ, এই যে সামগ্রিক বিষয়টা, তার ভিত্তিতে ধর্মেন্দ্র প্রধান এই মুহূর্তে ঠিক কি ইস্তফা দিতে চলেছেন এই বিষয়টা ঘুরে ফিরে দাঁড়াচ্ছে এবং যা শোনা যাচ্ছে যে ক্যাবিনেট রিশাফেল হবে, সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার একটা একদম ছুটি হয়ে যেতে পারে, অন্য কেউ একদম আসতে পারেন এবং সেটা আপনাদেরকে জানিয়েছি যে নির্মলা সীতারামনকে কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে এডুকেশন মিনিস্ট্রিতে আনা হতে পারে, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। কিন্তু আরেকটা দিকও তৈরি হয়েছে এখানে, এই যে আন্দোলনটা, এটা সম্পূর্ণভাবে ককরোচ জনতা পার্টি কিন্তু শেষ করে দেবে না, অর্থাৎ তারা কিন্তু এই সম্পূর্ণ আন্দোলনের ওপর আন্দোলন করেই যাবে। তার কারণ তাদের বক্তব্য অনুযায়ী নিট পেপার লিক ইস্যুটা তৈরি হলো, তারপরে তার থেকে সরকার যে কোথাও গিয়ে শিক্ষা নেয়নি সেটা কোথায় প্রমাণিত হয়ে গেল, আন্দোলন চলাকালীনই। আপনাদের গতকালই খবর দিয়েছি মহারাষ্ট্রে থানেতে টেট পেপার অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট, সেই পেপার লিক হয়ে গিয়েছে এবং পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গিয়েছে এবং সেখানে 6 লক্ষ পরীক্ষার্থী অ্যাপ্লাই করেছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু সরকার সঠিকভাবে চলছে না, সেটার বিরুদ্ধে একটা আন্দোলন হবে। এবং একই জায়গাটা কিন্তু রাহুল গান্ধী, দেশের বিরোধী দল নেতা, তিনিও ধরেছেন। রাহুল গান্ধী কংগ্রেসের, ইন্ডিয়ান ইউথ কংগ্রেসকে, এনএসইউআই কে একদম সংঘবদ্ধভাবে যেভাবে মাঠে নামিয়ে দিয়েছেন, তারা যেভাবে লড়াইটা করছে, সেটাও কিন্তু এই মুহূর্তে একটা বড় সড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এবং সরকার সেই লড়াইটাকেও কিন্তু অবশ্যই প্রাধান্য দিচ্ছে। রাহুল গান্ধীর যে কোনো মুভমেন্টকে সমস্ত সারা ভারতীয় জনতা পার্টির সবাই সেটাকে কটাক্ষ করতে পারেন, কিন্তু ইগনোর করতে পারেন না। যে ছাত্র কি গুঞ্জ একদম তিনি শুরু করেছেন রাজস্থানের কোটা থেকে, সেটা কিন্তু এসে সেই সমাপতনটাও হবে দিল্লিতেই। এবং দিল্লিতে যখন সমাপতনটা হবে, 1 মাস ব্যাপী আন্দোলন চলবে। জুলাই মাসে বিভিন্ন সময় আপনাদের সামনে সেই আন্দোলনের ছবি প্রেজেন্ট করবো আমরা। প্রয়াগরাজে আন্দোলন আছে, পাটনায় আন্দোলন আছে, বিভিন্ন জায়গায়। তো সেটা শেষ হবে কিন্তু একদম দিল্লিতে যন্তর মন্তরে এসেই। এবং অবশ্যই বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে যে সেই আন্দোলনটা কিন্তু জেন জি মুভমেন্টের একটা বৃহত্তর আন্দোলনে পরিণত হবে, তেমন একটা অলরেডি কিন্তু কংগ্রেস তাদের নিজেদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই এই জেন জি কে কিন্তু ভয় পাচ্ছে মোদী সরকার, সেটা বোঝা যাচ্ছে। এবং কোথাও গিয়ে এই মুহূর্তে ধর্মেন্দ্র প্রধানের যদি তার যে মন্ত্রিত্ব সেটা চলে যায়, তাহলে কিন্তু এই বিষয়টা আরো বেশি স্পষ্ট হবে যে মোদী সরকার কোথাও গিয়ে একটু হলেও ধাক্কা খাচ্ছে, একটু হলেও তাদের সিদ্ধান্তটা কোথাও একটু হলেও বদল করতে তারা একদম বাধ্য হচ্ছে। তার কারণ রাস্তায় জনতা এই মুহূর্তে আর শুধুমাত্র চুপ করে নেই। 22 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ, সেটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। তার মধ্যে 20 জনের বেশি ছেলে মেয়েকে আমরা হারিয়েছি আমাদের মধ্যে থেকে, তারা সুইসাইডের পথ বেছে নিয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক সেই ছবি। তাছাড়া 17 লক্ষ সিবিএসসি পরীক্ষার্থী, তাদের পেপার ভুলভাল ভাবে চেক হয়েছে, তার কারণে একটা অনলাইন চেকিং সিস্টেম নিয়ে আসা হয়েছিল, যেটা কখনোই একদম পরীক্ষিত একটা চেকিং সিস্টেম ছিল না। সেটাও কিন্তু শিক্ষা দপ্তরেরই একটা গলদ। তার কারণ
টিসিএস এর আগে সেই অনলাইন সম্পূর্ণ চেকিং সিস্টেমটাকে কন্ট্রোল করতো, তাদেরকে সরিয়ে নতুন একটা কোম্পানিকে সেই বরাদ দেওয়া হয়েছিল। সেখানেই যত বিভ্রাট তৈরি হয়েছে, সেটা কে বা কারা দিল, এই প্রশ্নের এখনো পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। তাই সামগ্রিকতার প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে জেন জি কোথাও গিয়ে মোদী সরকারের সামগ্রিক যে পরীক্ষা নেওয়ার পদ্ধতি, রিক্রুটমেন্টের পদ্ধতি, সেগুলোর উপর বেশ খানিকটা ক্ষিপ্ত, এবং সেটার প্রভাব কোথাও কি গিয়ে সরকার এই মুহূর্তে সরকার বুঝতে পারছে, তাদের সিদ্ধান্ত নেওয়ার উপরেও কি এই প্রভাবগুলো পড়ছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন। পর্দার আড়ালে পরমাণু যুদ্ধবিরতি, ভারত পাকিস্তান গোপন বৈঠক। গত বছরের রক্তক্ষয়ী ড্রোন যুদ্ধ এবং 26 জনের বেশি পর্যটক নিহত হওয়ার পর দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান কি আবারও টেবিলের নিচে হাত মেলাচ্ছে? ক্যামেরা আর অফিসিয়াল প্রোটোকলের আড়ালে কলম্বো আর ব্যাংককে কি এমন ঘটলো যা বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে? দর্শক, সাজ্জাদ কাদিরের আলাপে এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি বাংলাদেশ ও ভারতের দর্শকরা সবাই ভালো আছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যখনই ভারত ও পাকিস্তানের নাম আসে, তখন আমাদের মাথায় সবার আগে আসে যুদ্ধ, উত্তেজনা আর চিরবৈরিতা। গত 2025 সালের মে মাসের সেই 4 দিনের ভয়াবহ ড্রোন যুদ্ধ আর পহেলগাঁও হামলার ক্ষত এখনো শুকায়নি। অফিসিয়ালি দুই দেশের সম্পর্ক এখন পুরোপুরি ডিপ ফ্রিজে বা বরফ শীতল অবস্থায় রয়েছে। কিন্তু আপনি কি জানেন, ক্যামেরার পেছনে পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা হয়তো এক বিশাল যুদ্ধের হাত থেকে এই উপমহাদেশকে রক্ষা করছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই সপ্তাহের শুরুতে শ্রীলঙ্কার কলম্বো এবং থাইল্যান্ডের ব্যাংককে অত্যন্ত গোপনে মুখোমুখি বসেছিলেন ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা। কি কথা হলো সেখানে? যখন নরেন্দ্র মোদী সরকার বলছে সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, তখন কেন এই গোপন বৈঠক? এই মুহূর্তের ভিডিওতে আমরা এই ট্র্যাক টু ডিপ্লোমেসির ভেতরের আসল সত্যটি উন্মোচন করতে যাচ্ছি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আলোচনার উপর নির্ভর করছে আমাদের পুরো উপমহাদেশের ভবিষ্যৎ শান্তি। এই আলোচনার গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। বিশেষ করে 2025 সালের মে মাসে ভারতের জম্মু কাশ্মীরের বিখ্যাত পর্যটন কেন্দ্র পহেলগামে একটি অত্যন্ত নৃশংস সন্ত্রাসী হামলা ঘটে, যেখানে 26 জনেরও বেশি নিরীহ মানুষ, যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ পর্যটক, প্রাণ হারান। এই হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক এক চরম বিপজ্জনক মোড় নেয়। দীর্ঘ 4 দিন ধরে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী একে অপরের ওপর অবিরাম গুলিবর্ষণ করে। শুধু তাই নয়, আধুনিক যুদ্ধের সবচাইতে বড় অস্ত্র ড্রোন অপারেশনও চালানো হয় দুই পক্ষ থেকেই। পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছিল যে কোনো মুহূর্তে তা একটি পূর্ণাঙ্গ পরমাণু যুদ্ধে রূপ নিতে পারত। অবশেষে 10ই মে 2025 তারিখে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকে জনসমক্ষে দুই দেশ বড় কোনো সংঘাতে না জড়ালেও অফিসিয়াল বা প্রাতিষ্ঠানিক আলোচনা পুরোপুরি বন্ধ হয়ে যায়। দুই দেশের দূতাবাসগুলোর কর্মী সংখ্যা কমিয়ে দেওয়া হয়, বাণিজ্য বন্ধের কাছাকাছি চলে যায় এবং সাধারণ মানুষের যাতায়াত বা পিপল টু পিপল কন্ট্যাক্ট এক প্রকার স্তব্ধ হয়ে পড়ে। তাহলে প্রশ্ন হচ্ছে, যেখানে অফিসিয়াল সম্পর্ক পুরোপুরি অচল, সেখানে কিভাবে এই আলোচনা সম্ভব হচ্ছে? এখানেই প্রবেশ ঘটে ট্র্যাক টু ডিপ্লোমেসির। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এই ট্র্যাক 1 আর ট্র্যাক 2 বিষয়গুলো আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে ট্র্যাক 1 হলো সরাসরি সরকারি পর্যায়ের আলোচনা, যেখানে দুই দেশের দায়িত্বরত মন্ত্রী, প্রধানমন্ত্রী বা শীর্ষ সরকারি কর্মকর্তারা ক্যামেরার সামনে বসেন, যা বর্তমান ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পূর্ণ বন্ধ। ভারত সরকার 2019 সালের পর থেকে তার অবস্থানে অনড়, সন্ত্রাসবাদ বন্ধ না হলে কোনো অফিসিয়াল আলোচনা নয়। আর এখানেই কাজ শুরু করে ট্র্যাক 2। এটি হলো এমন এক ব্যাক চ্যানেল বা অনানুষ্ঠানিক পথ, যেখানে দুই দেশের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, যেমন সাবেক জেনারেল বা রিয়ার অ্যাডমিরাল, সাবেক কূটনীতিক, সিনিয়র সাংবাদিক এবং প্রখ্যাত একাডেমিক স্কলার অংশ নেন। এরা সরকারের সরাসরি অংশ নন, কিন্তু সরকারের নীতি নির্ধারকদের ওপর এদের ব্যাপক প্রভাব রয়েছে।
চলতি বছরের এপ্রিল মাসে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম উইয়ন প্রথম বিশ্বকে চমকে দিয়ে এই গোপন ট্র্যাক টু আলোচনার খবর ফাঁস করে। তারা জানায় কাতারের রাজধানী দোহা সহ মধ্যপ্রাচ্যের একাধিক গোপন স্থানে দুই দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা দফায় দফায় বৈঠক করছেন। আর তারই ধারাবাহিকতায় এই সপ্তাহে বৈঠক হলো কলম্বো এবং ব্যাংককে। যেহেতু এই বৈঠকে কোনো সরকারি প্রোটোকল বা মিডিয়ার চাপ থাকে না, তাই দুই পক্ষই অত্যন্ত মন খুলে ফ্রাঙ্ক বা স্পষ্ট ভাষায় একে অপরের মুখোমুখি হতে পারে এবং এটিও প্রকাশ করলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম উইয়ন। এবার আসা যাক এই সপ্তাহের কলম্বো ও ব্যাংককের বৈঠকে ঠিক কি কি বিষয় নিয়ে টেবিল গরম হয়েছিল। আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী এবারের আলোচনার মূল উদ্দেশ্য ছিল অত্যন্ত পরিষ্কার: ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সংকটকালীন যোগাযোগ ব্যবস্থা জোরদার করা। ভবিষ্যতে যদি পহেলগাঁওয়ের মতো আবারও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে দুই দেশ কিভাবে তাৎক্ষণিক উত্তেজনা প্রশমন করবে এবং পরিস্থিতি যেন যুদ্ধের দিকে মোড় না নেয়, তা নিয়েই মূলত কথা হয়েছে। বৈঠকে প্রধানত তিনটি বড় বিষয়ে আলোচনা হয়েছে। এক, সন্ত্রাসবাদ। ভারতীয় প্রতিনিধিরা সাফ জানিয়ে দিয়েছেন যে সীমান্ত পার সন্ত্রাসবাদ বন্ধ না হলে স্থায়ী শান্তি অসম্ভব। অন্যদিকে পাকিস্তানি প্রতিনিধিরাও তাদের নিজস্ব যুক্তি ও অবস্থান তুলে ধরেছেন। দুই, পানি সমস্যা। জলবায়ু পরিবর্তন এবং সিন্ধু নদ জল বন্টন চুক্তি নিয়েই দুই দেশের মধ্যে যে দীর্ঘদিনের বিরোধ, তা নিয়ে অত্যন্ত খোলাখুলি আলোচনা হয়েছে, কারণ পানি সংকট ভবিষ্যতে এই অঞ্চলে বড় যুদ্ধের কারণ হতে পারে। তিন, ট্র্যাক 1 এর রূপান্তর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অনানুষ্ঠানিক আলোচনার ইনসাইট বা সার সংক্ষেপ কিভাবে দুই দেশের আসল সরকার বা ট্র্যাক 1 টেবিলে পৌঁছে দেওয়া যায় তার একটি রোড ম্যাপ তৈরি করা। একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, বরাবরের মতোই ভারত এবং পাকিস্তান উভয় দেশের সরকারই এই বৈঠকের অস্তিত্ব নিয়ে সম্পূর্ণ মুখে কুলুপ এঁটেছে। কোনো পক্ষই অফিসিয়ালি স্বীকার করছে না যে এমন কোনো বৈঠক হয়েছে, কিন্তু কূটনৈতিক নিয়মই হলো যা রটে তার কিছু তো বটে। এই নীরবতাই প্রমাণ করে যে ভেতরে ভেতরে এক ধরনের প্রাগমাটিজম বা বাস্তবমুখী কূটনীতি কাজ করছে। এবার আমাদের দর্শকদের জন্য এই ঘটনার ভূ রাজনৈতিক বিশ্লেষণটি বোঝা খুব জরুরি, বিশেষ করে বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের জন্য এর প্রভাব কি। ভারতের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, ভারত বৈশ্বিক অর্থনৈতিক পরাশক্তি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় পাকিস্তানের সাথে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে। তাই মুখে নো টক পলিসি থাকলেও সীমান্তে বড় যুদ্ধ এড়াতে এই ব্যাক চ্যানেল কূটনীতি দিল্লির জন্য অত্যন্ত বাস্তবসম্মত একটি পদক্ষেপ। এখন দেখা যাক বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে। দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় থাকা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হলে সার্ক অঞ্চলের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, রেমিটেন্সে প্রভাব পড়ে এবং ভূ রাজনৈতিক মেরুকরণ তীব্র হয়। তাই কলম্বো বা ব্যাংককের এই গোপন শান্তি আলোচনা পরোক্ষভাবে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর জন্যও স্বস্তির খবর। তাহলে সবশেষে বলা যায়, বন্দুকের নল যখন গরম থাকে তখন টেবিলের নিচের ঠান্ডা আলোচনাটাই হয়তো যুদ্ধ থামানোর একমাত্র পথ। ভারত ও পাকিস্তানের এই গোপন ট্র্যাক টু ডিপ্লোমেসি কি শেষ পর্যন্ত দুই দেশের বরফ গলাতে পারবে, নাকি এটি কেবলই আরেকটি সাময়িক যুদ্ধবিরতির চেষ্টা? এখন সেটি দেখার বিষয়ে আমরা নিশ্চয়ই দেখব ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের জনগণ যে ভবিষ্যতে সম্পর্কটা কি হিংসাত্মক যুদ্ধাঙ্গেই হচ্ছে নাকি শান্তির সম্পর্ক হচ্ছে। আমরা চাই শান্তি বিরাজ করুক, যে যার মতো অবস্থান করুক, এটাই চাওয়া। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।